শুভ সকাল। সাদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস কার্যক্রমে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাকে কি শোনা যায়? হ্যালো, হ্যালো। আচ্ছা, ধন্যবাদ। স্মৃতি রায়, আমি কিন্তু বুঝতে পারিনি কথাগুলো। আচ্ছা, সাউন্ডের সমস্যা বা সাউন্ডের কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। আহ, জীববিজ্ঞান নবম শ্রেণী, দশম শ্রেণী, আমরা ইতোমধ্যেই দ্বিতীয় অধ্যায়ে এসে পৌঁছেছি। আমরা সকলেই অবগত আছি এবং এই যে মহামারী অবস্থা, এই মহামারী অবস্থার কারণে বিদ্যালয় বন্ধ থাকার কারণে আমরা অনলাইন ক্লাস কার্যক্রমগুলো খুব জোরালোভাবে শুরু করেছি। আমরা আশা করছি যে এর মধ্য দিয়ে তোমাদের শিক্ষা কার্যক্রম সচল থাকবে এবং তোমরা সঠিকভাবে শিখতে পারবে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি। জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, আহ, জীবকোষ এবং টিস্যু। জীবকোষ ও টিস্যু এই বিষয়ক আলোচনায় আমরা ইতোমধ্যেই কষ সম্পর্কে আলোচনা করেছি। কষ সম্পর্কে আলোচনা করার পরিপ্রেক্ষিতে আমরা কষকে ভাগ করেছি। কষের ভিত্তির উপর ভিত্তি করে, কষের অবস্থানের উপর ভিত্তি করে আমরা অনেক তথ্য জেনেছি। আদিকোষী প্রকৃত কৃষি উদ্ভিদ সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে আমাদের। এর পাশাপাশি একটি কোষে কী ধরনের অঙ্গাণু থাকে এবং সেই অঙ্গাণুগুলোকে কীভাবে আমরা জানতে পারি এবং এগুলোর বিভিন্ন কাজ, এই সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। আমরা আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হলো টিস্যু। আমরা আজকে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা অবশ্যই বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। বর্তমান অবস্থাটি আরও ভয়াবহ অবস্থায় পরিণত হওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিদিনই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এটি অত্যন্ত চিন্তনীয় বিষয়। আমাদের রাষ্ট্র, আমাদের সমাজকে সুরক্ষিত রাখার জন্য আমাদের প্রত্যেকেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তোমরা যারা স্কুল কলেজে পড়ো তাদের ভূমিকা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যেহেতু শিক্ষিত মানুষ, তোমরা তোমাদের প্রতিবেশী, তোমাদের পরিবার, তোমাদের আত্মীয় স্বজন, সমাজের অন্যান্য মানুষজনকে এই মেসেজটি দিবে যে অবশ্যই যেন আমরা মাস্ক ব্যবহার করি, স্বাস্থ্যবিধি মেনে চলি। আচ্ছা, আমরা এখন চলে যাব উদ্ভিদ টিস্যু সম্পর্কে আলোচনায়। যেহেতু আমাকে শোনা যাচ্ছে, তাই তো? কোনো সমস্যা সাউন্ডে? যুক্ত আছে অর্পিতা সরকার, ঋদ্ধিতা মাহফুজ, স্মৃতি রায়। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ স্মৃতি। আহ, আম- আচ্ছা, আমরা যে আজকে আলোচনা যাচ্ছি সেটি হলো উদ্ভিদ টিস্যু বা প্লান্ট টিস্যু। এটি নিয়ে আমরা আলোচনা করব। এই উদ্ভিদ টিস্যু বা প্লান্ট টিস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সম্পর্কে ধারণা নিতে গেলে আমাদের যে বিষয় সম্পর্কে অবগত হওয়া উচিত বা যে বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটি হলো যে আসলে টিস্যু কি। হুম, টিস্যু কি, টিস্যু সম্পর্কে জানতে পারলে আমরা উদ্ভিদ টিস্যু সম্পর্কেও আমাদের জানাটা সহজ হবে। আমরা তো কোষ সম্পর্কে জানি, কোষ হলো জীবনের ভিত্তি। এটিকে আমরা মৌলিক ভিত্তি হিসেবে বিবেচনা করি। যেমন একটি বিল্ডিংকে আমরা ইট দিয়ে গাঁথি, ঠিক ওই সেরকমই একটি জীবদেহ কোষ দ্বারা তৈরি হয়। অসংখ্য কোষ মিলে কিন্তু একটি জীবদেহ হয়। এই কোষগুলো যখন একত্রে, কিছু কোষ বা কতিপয় কোষ যখন একত্রে সুনির্দিষ্ট কোনো কাজ করে, অর্থাৎ সবগুলো কোষই একই কাজ করে, অ- তখন আমরা কিন্তু তাকে টিস্যু বলি। কিন্তু তার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার দাঁড়াবে, সেটি হলো যে এদের উৎপত্তি জায়গাটি হতে হবে একই। অর্থাৎ এরা কিন্তু নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট যে অ্যাসাইনমেন্ট তাদের, অর্থাৎ তাদের যে কার্যপ্রবৃত্তি, সেই কার্যপ্রবৃত্তিটা এক হবে এবং তাদের উৎপত্তিগত অবস্থানটিও এক হবে। আমরা যদি বইয়ের সংজ্ঞায়নটি দেখি, যে আমাদের বইয়ের 28 নম্বর পেজে এই সম্পর্কে আলোচনা করা আছে। আমি তোমাদের একটু নিয়ে যেতে চাই বইয়ের পাঠ্যপুস্তকে।
আচ্ছা, তোমরা কি বই দেখতে পাচ্ছ? তো- আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আহ, একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ, অর্থাৎ একগুচ্ছ কোষ একইও হতে পারে, বিভিন্ন রকমেরও হতে পারে। এই, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? অর্পিতা সরকার আচ্ছা, এক একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ যখন একত্রিত হয়ে যদি একই একই কাজ করে, আমি আবার রিপিট করছি, একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ, সেই কোষগুলো একই রকম হতে পারে অথবা বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে। এই একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ যখন একত্রিত হয়ে একই কাজ করে, আমাদেরকে মনে রাখতে হবে যে একগুচ্ছ কোষ যখন একই কাজ করে এবং তাদের উৎপত্তি হতে হবে অভিন্ন, অর্থাৎ একই জায়গা থেকে তাদের উৎপত্তি হতে হবে, অর্থাৎ তাদের উৎপত্তি যদি অভিন্ন হয় তখন তাদেরকে আমরা টিস্যু বা কলা বলি। তাহলে এটা সংজ্ঞা মনে রাখার সহজ উপায় হচ্ছে যে একগুচ্ছ কোষ একই কাজ করে, এই শব্দটা মনে রাখা। একগুচ্ছ কোষ একই কাজ করে এবং তাদের উৎপত্তি হবে অভিন্ন, অর্থাৎ তাদের উৎপত্তিটা হবে একই। যদি একগুচ্ছ কোষ একই কাজ করে এবং তাদের উৎপত্তি যদি অভিন্ন হয় তখন তাকে আমরা বলবো টিস্যু বা কলা। তাহলে অর্পিতা সরকার, তাহলে কলা বা টিস্যু কাকে বলছে? আচ্ছা, ধন্যবাদ অর্পিতা। টিস্যুকে আমরা দুভাগে ভাগ করব। প্রধানত টিস্যু দুভাগেই ভাগ করা হয়, উদ্ভিদ এবং প্রাণী টিস্যু। কিন্তু আমরা যখন আচ্ছা, আমরা উদ্ভিদ টিস্যুকে দুটি ভাগেই ভাগ করব। এই দুভাবে যে টিস্যুকে ভাগ করব, সেই এই উদ্ভিদ টিস্যুকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে আহ, ভাজক টিস্যু এবং একটি স্থায়ী টিস্যু। অর্পিতা সরকার, শোনা যাচ্ছে? আচ্ছা, টিস্যু দুই ধরনের, আমরা দুভাগে ভাগ করব, একটি হচ্ছে ভাজক টিস্যু, একটি হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে ভাজক মানে যাদের বিভাজিত হওয়ার ক্ষমতা রাখে, অর্থাৎ আমরা দেখেছি যে কোষ তো বিভাজিত হয়, কোষ বিভাজিত হয়, নতুন কোষ সৃষ্টি হয়। এটি আমরা যেমন অষ্টম শ্রেণীতে পড়েছি, আমরা কিন্তু নবম শ্রেণীতেও কিন্তু এটি জেনেছি যে কোষ বিভাজিত হয়, নতুন কোষ সৃষ্টি করে। ঠিক একইভাবে যে সমস্ত টিস্যুর কোষগুলো বিভাজিত হয়ে কোষের আকৃতি, কোষের আকার, কোষের অবস্থান বৃদ্ধি করে, সেটিকে আমরা বলবো ভাজক টিস্যু। কিন্তু যেই টিস্যুটি একবার সৃষ্টি হওয়ার পর উদ্ভিদ দেহে তার আর কোনো পরিবর্তন ঘটে না, তখন তাকে বলবো আমরা স্থায়ী টিস্যু। তাহলে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু সম্পর্কে আমাদের ধারণা নিশ্চয়ই জন্ম নিয়েছে। ভাজক টিস্যু মানে হচ্ছে যেগুলো, যার কোষগুলো, যেহেতু টিস্যু কোষের সমন্বয়ে গঠিত, এদের কোষগুলো বারবার বিভাজিত হয়ে টিস্যুর আকার আকৃতির পরিবর্তন ঘটাবে, তখন তাকে আমরা বলছি ভাজক টিস্যু। কিন্তু স্থায়ী টিস্যু একবার সৃষ্টি হওয়ার পর উদ্ভিদের যে দেহ, সেখানে সেটি অপরিবর্তিত থাকে। এখন আমরা যদি এই স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা করি, তাহলে স্থায়ী টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এই স্থায়ী টিস্যুকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আচ্ছা, সরল টিস্যু, জটিল টিস্যু, আর হচ্ছে নিঃস্রাবী টিস্যু। আমি আবার রিপিট করছি: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, পূরবী আছে মনে হয়, পূরবী তুমি কি শুনতে পাচ্ছ? ও আচ্ছা, সরি। আর পূরবী প্রবেশ করছে। আচ্ছা, স্মৃতি রায়, স্মৃতি রায়, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, অর্পিতা সরকার, শোনা যাচ্ছে?
আচ্ছা, এই সরল টিস্যু, আমরা যদি তিন ধরনের টিস্যুর কথা বলি, যে স্থায়ী টিস্যুকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে সরল টিস্যু, আরেকটি হচ্ছে হ্যাঁ, আহ, আমরা স্থায়ী টিস্যুকে তিন ভাগে যে ভাগ করছি, সেই তিন ভাগে ভাগ করার জায়গাটি হচ্ছে সরল টিস্যু, তারপর হচ্ছে জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। তো আমরা যখন এই বিষয় সম্পর্কে আলোচনা করছি, তখন নিঃসন্দেহে আমরা আহ, সরল টিস্যু সম্পর্কে আমাদের ধারণাটি নিতে হবে। তবে এই সরল টিস্যু নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, তখন এই জিনিসটি গুরুত্বপূর্ণ যে আমাদের যে কোনো একটি বস্তু, আহ, আমরা যখন কোনো বস্তুকে দৃশ্যমান হয়, আমাদের কাছে যখন চোখে ধরা পড়ে, তখন তাদের আকার, আকৃতি এবং গঠনটি কিন্তু আমাদের মস্তিষ্ক ত্রিমাত্রিক ছবি গ্রহণ করে। ঠিক একইভাবে এই টিস্যুটির আকার, আকৃতি এবং গঠন এটি অভিন্ন, অর্থাৎ প্রত্যেকটি টিস্যু একই রকম। হ্যাঁ, তাদের আকার, আকৃতি এবং গঠন একই রকম। তাহলে যে সমস্ত টিস্যুর প্রতিটি কোষের আকার, আকৃতি, গঠন একই রকম, তাকে সরল টিস্যু বলে। এটি সহজ একটি বিষয়। তাহলে যে সমস্ত টিস্যুর গঠন কাঠামো, আকার, আকৃতি একই রকম, তাকে আমরা বলছি সরল টিস্যু। তাহলে সরল টিস্যু সম্পর্কে আমাদের ধারণাটি, হ্যাঁ, অভিন্ন মানে যারা একই রকম। হ্যাঁ, মানে যাদের দেখতে, যাদের আকার আকৃতি দেখতে একই রকম, তাদেরকে বলছি আমরা হচ্ছে সরল টিস্যু। আমরা যদি সরল টিস্যু সম্পর্কে যদি ধারণা গ্রহণই করি, তাহলে দেখা যাবে যে আমাদের যে বইয়ে যে ছবি দেয়া আছে, সেটি যদি আমরা একটু পরিলক্ষিত করি, তাহলে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হলো যে এর যে কোষের যে গঠন কাঠামো, এই গঠন কাঠামোগুলো, আমরা যদি কোষগুলো দেখি, কোষ প্রাচীর থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয় অলাস থাকে, অন্যান্য উপাদান থাকে। এই সমস্ত নিউক্লিয় অলাস বা এই সমস্ত উপাদানগুলো, তাদের তাদের যে অবস্থান, সেগুলো কিন্তু অভিন্ন রকমের। আমরা এই যে বইয়ের ছবিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটি হচ্ছে তোমার সরল টিস্যুর একটি উদাহরণ। এখানে পাতলা কোষ প্রাচীর রয়েছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, আন্তঃকোষ যে ফাঁক বা যে আন্তঃকোষীয় যে লেনদেনের যে জায়গাগুলো আছে সেটি আছে। অর্থাৎ প্রত্যেকটা কোষেই কিন্তু আহ, একই রকম দেখতে। তো এটিকে বলছি আমরা আহ, সরল টিস্যু। হ্যাঁ, জটিল টিস্যুটি আহ, আলাদা হয়, আরেকটু আলাদা হয়। আর হচ্ছে নিঃস্রাবীটি তো আর একটু পৃথক হবে। তো আমরা যেহেতু আজকে সরল টিস্যু নিয়ে আলোচনা করব, তো আমরা আজকে সরল টিস্যুর যে প্রকারগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। আমরা সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করি। একটি হচ্ছে প্যারেনকাইমা, একটি হচ্ছে কলেনকাইমা, আরেকটি হচ্ছে স্ক্লেরেনকাইমা। আমি আবার রিপিট করছি: প্যারেনকাইমা, কলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা সরল টিস্যুকে আবার কত ভাগে ভাগ করছি? আচ্ছা, তাহলে এই সরল টিস্যু যে তিন ধরনের সরল টিস্যুকে আমরা পাচ্ছি, এই তিন ধরনের সরল টিস্যু নিয়ে আমাদের যে আজকের আলোচনা, এই আলোচনার বিষয় বস্তুর পরিপ্রেক্ষিতে আমরা আরেকটু যদি রিপিট করি, তাহলে দেখা যাবে যে টিস্যুকে আমরা দুভাগে ভাগ করি। একটি হচ্ছে স্থায়ী টিস্যু, আরেকটি হচ্ছে ভাজক টিস্যু। আবার স্থায়ী টিস্যুকে আমরা কয় ভাগে ভাগ করি? স্থায়ী টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করি। এটি হচ্ছে সরল, আরেকটি জটিল, আরেকটি হচ্ছে নিঃস্রাবী। আবার সরল টিস্যুকে আমরা কয় ভাগে ভাগ করি? সরল টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করি। এটি হচ্ছে প্যারেনকাইমা, একটি হচ্ছে কলেনকাইমা, আর একটি হচ্ছে স্ক্লেরেনকাইমা। আমি যদি আমি যদি অর্পিতা তোমার কাছ থেকে জানার চেষ্টা করি, তাহলে তাহলে তুমি যদি একটু আমাকে রিপিট করো যে টিস্যু কাকে বলে। সরল টিস্যুর গঠন কাঠামো না, সরল টিস্যুর যে কোষগুলো আছে, সরল টিস্যুর ওই কোষগুলোর আকার, আকৃতি এবং গঠন একই রকম।
আচ্ছা, তাহলে আমরা এখন যে আলোচনাটি করব সেটা হচ্ছে প্যারেনকাইমা। এই প্যারেনকাইমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদের সব অংশেই কিন্তু এদের উপস্থিতি কিন্তু পাওয়া যায়। অর্থাৎ একটি উদ্ভিদ দেহ তুমি যদি দেখো, এই উদ্ভিদ দেহের সমস্ত কোষেই তুমি এই প্যারেনকাইমা খুঁজে পাবে, এবং এই টিস্যুগুলোর যে কোষগুলো থাকে, এই কোষগুলো সবসময় আহ, সজীব থাকে, অর্থাৎ এরা জীবিত। এরা সজীব অবস্থায় থাকে, এই কারণে এরা জীবিত। সমবেশীয়, অর্থাৎ এরা কিন্তু বৃত্তাকার, গোলাকার। হ্যাঁ, গোলাকার হওয়ার কারণে এদের যে বেশ, আমরা জানি বেশ এবং ব্যাসার্ধ, অর্থাৎ বেশ মানে বৃত্তের প্রান্ত থেকে ওই প্রান্ত, এটি সমান, সমবেশীয়। এবং এদের বাইরের আবরণে এটি পাতলা প্রাচীরযুক্ত থাকে। তাহলে আমরা আহ, সমবেশীয়, সজীব বা জীবিত এবং পাতলা প্রাচীরযুক্ত, এবং এই কোষগুলোর ভেতরে যে প্রোটোপ্লাজম থাকে, এই প্রোটোপ্লাজমে পূর্ণ যে সমস্ত টিস্যু পাবো, এই টিস্যুতে একটি কোষ থেকে আরেকটি কোষের মধ্যে আন্তঃফাক থাকে। যেহেতু কোষ দ্বারা টিস্যুগুলো গঠিত, এই কোষগুলোর মাঝে মাঝে একটি ফাঁক থাকে, যেটাকে বলছি আমরা আন্তঃফাক। এই ধরনের যে টিস্যু, এই টিস্যুগুলোর যে কোষ, সেই কোষগুলোতে আবার এক ধরনের উপাদান দ্বারা কোষ প্রাচীরটা গঠিত, যেটিকে বলছি আমরা সেলুলোজ। হ্যাঁ, তো এই সেলুলোজে আবার কখনো কখনো উদ্ভিদের খাদ্য তৈরিকারী উপাদান ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, তো আবার নাও থাকতে পারে। এই সমস্ত কোষগুলোকে বলছি আমরা, বা এই সমস্ত কোষের সমন্বয়ে গঠিত যে কলা বা টিস্যুকে বলছি আমরা পেরেনকাইমা। তাহলে আমি পেরেনকাইমার বিষয়টি আরো একটু রিপিট করতে চাই, যে উদ্ভিদের সমস্ত অংশেই এদের দেখা যায়। উদ্ভিদের সমস্ত অংশে প্রাপ্ত যে সমস্ত টিস্যু জীবিত বা সজীব, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজম দ্বারা পূর্ণ থাকে, এবং এদের প্রত্যেকটি কোষ, একটি কোষ থেকে আরেকটি কোষের মধ্যে আন্তঃফাক থাকে, এবং এদের কোষ প্রাচীরগুলো সেলুলোজ দ্বারা নির্মিত। তাহলে এবং এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকলে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এ ধরনের কোষের সমন্বয়ে গঠিত টিস্যুকে আমরা পেরেনকাইমা বলছি। তাহলে তোমাকে যে পাঁচটি বিষয়কে গুরুত্ব দিতে হবে, সেটি হলো যে এরা উদ্ভিদের সমস্ত অংশেই পাওয়া যায়, এদের জীবিত, সমবেশীয়, এবং এদের মধ্যে প্রোটোপ্লাজম দ্বারা পূর্ণ থাকে এদের কোষটা। হ্যাঁ, সমবেশীয়, সমবেশ মানে কি? একটা বৃত্ত, আমি যদি একটি বৃত্ত অঙ্কন করি, সাপোজ আমি একটি বৃত্ত অঙ্কন করছি, আমি যদি একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি, একটু স্ক্রিনের দিকে তোমরা লক্ষ্য রাখো। স্ক্রিনের দিকে লক্ষ্য রাখলেই তোমরা, এটি যদি একটা বৃত্ত হয়, হ্যাঁ, এবার সার্কেল হয়, এই সার্কেলের এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত, হ্যাঁ, এই প্রান্ত থেকে এই প্রান্তকে আমরা বেশ বলি, তাই না? এই প্রান্ত থেকে এই প্রান্তের শেষ মাথা পর্যন্ত আমরাকে বেশ বলি। আমি আরেকটু আবার চেষ্টা, আবার একটু তোমাদেরকে আহ, এটা যদি একটা বৃত্ত হয়, তাই না? এই বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত, এটিকে আমরা বেশ বলি, তাই না? আর যদি অর্ধেক মিডিল বিন্দু থেকে যদি এটা হয়, তাহলে সেটাকে আমরা বলি ব্যাসার্ধ। আমরা মানে গণিতে এটা জেনেছি, তাই না? তাহলে বেশ মানে হচ্ছে যে এর যে কোষগুলো আছে, এই কোষগুলো সমান বেশ বিশিষ্ট। তার মানে হচ্ছে যে এইরকম যদি কোষগুলো পাশাপাশি থাকে, এভাবে যদি পাশাপাশি থাকে, তাহলে তাদের আকার আকৃতি আর যাই হোক, কিন্তু তাদের যে বেশ, এই বেশগুলো সমান হবে। এদের মধ্যে আন্তঃফাক থাকবে, এদের প্রাচীরটা সেলুলোজ দ্বারা নির্মিত হবে, এবং যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এদের কোষগুলো প্রোটোপ্লাজমে পূর্ণ থাকবে, এবং এরা হবে সজীব। এই ধরনের কোষযুক্ত কলাকে আমরা বলবো পেরেনকাইমা। তাহলে পেরেনকাইমা কাকে বলছে? অর্পিতা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলছিলাম যে তাহলে পেরেনকাইমা কাকে বলছে?
আচ্ছা, তাহলে আমরা যে বিষয়গুলো জানছি সেই বিষয়গুলোতে আমাদের স্পষ্টতার জন্য আমরা একটু বইয়ের চিত্রটি দেখতে পারি। বইয়ের চিত্রটি নিশ্চয়ই দেখা যাচ্ছে অর্পিতা। অর্পিতা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো এদের পুরো প্রাচীর পুরো কোষ প্রাচীর আছে, হ্যাঁ। এবং এদের এদের যে কোষগুলো আছে এই কোষগুলো দেখো, এই কোষগুলো যদি দেখি আমরা তাহলে এদের যে বেশ এটা এই প্রান্ত থেকে সেই এই প্রান্ত প্রায় কাছাকাছি। এবং আহ, আমরা আসলে প্রথম ছবিটি দেখি, এটি হচ্ছে এটি পেরেনকাইমার, এটা কলেনকাইমা, এটি হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো আমরা একদম প্রথমের দিকটি দেখি তাহলে দেখা যাবে যে এদের কোষগুলো বৃত্তাকার প্রায়। হুম, এদের যে বৃত্তাকার কোষগুলো রয়েছে এদের এই বৃত্তাকার কোষগুলোতে বেশ সমান বিশিষ্ট। এদের পাতলা কোষ প্রাচীর রয়েছে। পাতলা কোষ প্রাচীরের পাশাপাশি এদের ভিতরে যে প্রোটোপ্লাজম আছে সেই প্রোটোপ্লাজমে পূর্ণ রয়েছে। এবং দেখো সবুজ রং ধারণ করেছে, তাই না? হ্যাঁ, সবুজ রং ধারণ করার কারণটি হচ্ছে যে এরা ক্লোরোপ্লাস্ট যুক্ত। তাহলে এই ধরনের কোষগুলোকে আমরা বলছি প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা সম্পর্কে বলতে গেলে আমাকে অবশ্যই বলতে হবে এরা জীবিত, এদের কোষের বেশগুলো সমান, এদের প্রোটোপ্লাজমে পূর্ণ থাকবে, এবং এদের যে প্রত্যেকটি কোষ এদের মধ্যে একটি ফাঁক থাকবে, আন্তঃফাক। নিশ্চয়ই ফাঁক দেখা যাচ্ছে, ফাঁক দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই প্রত্যেকটি কোষের মানে একটি ফাঁক আমরা দেখতেই পাচ্ছি, মার্কিং করে দেখাতে পারলে আরো ভালো হতো। তো এই ধরনের কোষকে বলছি আমরা প্যারেনকাইমা। তো এই প্যারেনকাইমা যুক্ত যে কোষগুলো রয়েছে এই প্যারেনকাইমা টিস্যুর প্রধান যে কাজ সেই কাজটি হচ্ছে দেহকে গঠন করা, অর্থাৎ দেহের যে গঠন সেই গঠনটিকে গঠন করা, এই গঠনের পাশাপাশি খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য সঞ্চয় করা। তাহলে দেহ গঠন, খাদ্য প্রস্তুত এবং খাদ্য সঞ্চয় করা, এবং এই খাদ্য দ্রব্যকে শরীরের বিভিন্ন প্রাণ। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, সম্ভব আচ্ছা, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম সম্ভবত। এখন শোনা যাচ্ছে কি? আমাকে শোনা যায়? আমাকে শোনা যাচ্ছে?